চেনা পথিকে এত সুন্দর করে খেলা করে তা আমি এর আগে কখনোই বুঝতে পারিনি। তো প্রিয় বন্ধুরা, সেই গল্পটি আমি মূলত তোমাদের সঙ্গে শেয়ার করব। রাহুল নামের একটি লোক, বৃষ্টির রাত ছিল সেদিন। আমি একজন বিধবা মহিলা। আমি একটি ঘরে একাই থাকি। আমি গ্রামে বসবাস করি। গ্রামের সড়ক দিয়ে যেতে আমার ঘর পড়ে। হঠাৎ করে তীব্র ঝড় ও বাতাসের সময় আমার ঘরের দরজা কেউ ঠক ঠক করছিলেন। আমি কাঁপুনি কাঁপুনি শরীরে এবং ভয়ে ভয়ে কণ্ঠে বলে উঠলাম, বাহিরে কে বলছেন আপনি? বলল, আমার নাম রাহুল, আমাকে একটু দয়া করেন। আমি বললাম, দেখেন, এই একটা ঘর কেবল আমার। এই ঘরে আমি একাই থাকি। তার উপরে আমি একজন বিধবা মহিলা। আপনাকে আমি কি দয়া করতে পারি? বলল, এই ঝড় বৃষ্টির রাতে আমার পথ যে অনেক দূর, আমাকে একটু আশ্রয় দিন। আমি বললাম, না না, তা কিছুতেই পারবো না। এই গ্রামে আমি বিধবা মহিলা, লোক জানাজানি হলে আমার যে কলঙ্ক হয়ে যাবে। তখন সেই রাহুল নামের লোকটি দরজার বাইরে থেকে বলল, প্লিজ কেউ জানবে না। ভোরের আলো ফোটার আগে বৃষ্টি থেমে গেলেই আমি চলে যাব। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। আমি আপনার কোনো ক্ষতি হতে দিব না। আমি বললাম, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি যদি একা একা আমার সুযোগ নেন তখন কি হবে? বলল, বিশ্বাস রাখতে পারেন বললাম তো। তো আমার মনকে আমি জিজ্ঞাসা করলাম, আমি কি করব? আমি আবারও কাঁপুনি কাঁপুনি গলায় তীব্র দরজার বাড়িতে আবারও জিজ্ঞাসা করে উঠলাম, না না, আমার ভয় করছে, আমি আপনাকে কোনো রকম কোনো সাহায্যই করতে পারবো না। তখন আবার সেই রাহুল নামের ছেলেটি আমায় বলে উঠল, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। আপনার যেরকম ইজ্জতের ভয় আছে আমারও আছে, আমারও একটা সম্মান আছে। তখন আমি মূলত তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নামটা কি? আপনি কোথায় যাবেন? তখন তার নাম সে রাহুল হিসেবেই পরিচয় দিল। তারপরে সে আমাকে একটা অনেক দূরের ঠিকানার কথা বললেন। বলার পর সে মোটামুটি প্রচণ্ড কাকুতি মিনতি করতে থাকে। আমি একটা পর্যায়ে তার এই আওয়াজ আর আমার সহ্য হলো না। আমি দরজাটা খুলে দিলাম। খুলে দিতেই দৌড়ে সে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকতেই আমি দরজাটা লাগিয়ে দিলাম। বললাম, বাস একটা সাইডে চুপচাপ করে দাঁড়িয়ে যান। আপনি তো পুরো ভিজে গেছেন। আমার ঘরে তো কোনো ছেলেদের পোশাক নেই, কিন্তু আমার কাছে তো আমার বস্ত্রগুলো আছে। আপনি এটা দিয়ে আপাতত কিছু একটা করতে পারেন। আমার একটা পেটিকোট পরে নিন আপনি, এবং আমার ঘরে যে কয়লা থেকে উনুনের তাপ উঠছে তার উপরে আপনার এই পোশাক শুকোতে দিয়ে দেন। বাস। অন্যদিকে দেখছিলাম তার ঠোঁট কালো হয়ে গেছে, হাত পাগুলো গিটগিট 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 করে কাঁপছে। আমার দেখে খুবই খুবই মায়া হলো। অন্যদিকে তীব্র আকারের এক ভয় চলছে আমার মনের মধ্যে। বুকের মধ্যে ধকপক ধকপক করে উঠছে। না জানি কি হয়। পুরুষ মানুষ, আমি তো ১.৫ বছর সংসার করার পর আজকে বিধবা হয়ে গেছি ১৭ বছর। এর মধ্যে জীবনে কখনো কোনো পুরুষের সংস্পর্শে আসিনি। কী যে হবে আজকে কিছুই বলতে পারছি না। মনের মধ্যে তীব্র ভয়। এই ভয় নিয়েও মানুষটাকে রক্ষা করার জন্য তীব্র চাহিদা আমার ভিতর। তারপর আমি ওটা তাকে দিয়ে দিলাম। আমার ঘরের মধ্যে ছোট্ট একটা ঘর, আমি একাই থাকি, ছোট্ট একটা চকি। আবার ঘরের ২-৩ ফুটো দিয়ে পানিও পড়ে, কিন্তু আর কি করার। ব্যাস, আমার চকিটার মধ্যেই যেন একটু পানি পুনি কিছুই পড়ে না। তাকে সেখানেই আমি বসতে দিলাম। সে দ্রুত তার জামাকাপড়গুলো খুলে আমার পেটিকোট পেঁচিয়ে আমার ঘর থেকে একটা খাতা মুড়িয়ে তাকে বসিয়ে দিলাম। বসানোর পর তার জামাকাপড়গুলো উনুনের মধ্যে দিয়ে দিলাম। দিতে গিয়ে দেখলাম তার গায়ের গিটগিটানি কাঁপুনি কিছুতেই থামছে না। আমি দৌড়ে তার কাছে চলে আসলাম। সেই ছোট্ট ঘরের ভিতরে এসে খুব সংকোচ বোধ হচ্ছিল তার হাতটা ধরতে, কিন্তু তাকে বাঁচানোটা আমার কাছে ঠিক মনে হয়েছিল। তাই আমি বললাম, আপনি উঠুন প্লিজ। তারপরে ওঠার পরে তাকে আমি সেই উনুনের সামনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তাকে বেশ শুকনো কাপড় গরম করে করে ছেঁকে ছেঁকে গরম করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সেই চেষ্টা নাকামিয়াব হয়, কিছুতেই কামিয়াব হচ্ছিল না। একটা পর্যায়ে সে কুলোতে না পেরে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে ব্যাস
কি বলবো বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। বিভিন্ন ওয়ালে তার মুখটা দিয়ে অনেক সময় পর্যন্ত গরম করার চেষ্টা করলো। করার পর সে বলল, আমায় কমলার কোয়া খাইয়ে দাও প্লিজ। কমলার কোয়া অনেক গরম, এটা খেলে আমার শরীর ঠান্ডা থেকে গরম হয়ে যাবে, আমি নিজেকে রক্ষা করতে পারি। তুমি কি চাও না আমি নিজেকে রক্ষা করি? আমায় সাহায্য করো, আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তোমার জীবনটা ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু আমার খুবই খুবই আনইজি লাগছিল, খুব ভয় হচ্ছিল। অন্যদিকে সেই লোককে বাঁচানোর এক তীব্র চাহিদা আমার ভিতরে। তারপরে ফাইনালি আমি তাকে কমলার ক্রোশ দিয়ে দিলাম খাওয়ার জন্য। উনিও ইচ্ছামতো কমলার ক্রোশগুলোকে খেতে লাগলো। খেতে খেতে একটা পর্যায়ে তার মুখটা আস্তে আস্তে ঠোঁট দুটো গরম হতে থাকে বন্ধুরা। হতে হতেই সে ব্যাস বহু দিনের পড়ে থাকা জং ধরা পিলো পিঠে, যাতে কতই না ছাতা পড়ে আছে কাজু বাদাম তাতে। তো বন্ধুরা সে সেই কাজু বাদাম খেতে থাকলো পিলো পিঠা সহকারে, একদম দুমড়ে মুচড়ে মুচড়ে খেলো। এতভাবে খাচ্ছিল যে তার খালি পেট, কত দিনের ক্ষুধার্ত সে দুমড়ে মুচড়ে মুচড়ে খাচ্ছিল। অন্যদিকে আমার ভিতরে ভয় থাকলেও এক আনন্দে তীব্র নদীতে আমি ভেসে যাচ্ছিলাম। এভাবেই বেশ কিছু সময় ধরে সেই পিলো কাজু বাদাম আলা পিঠে সে খেতে থাকে। খেতে খেতে তারপরে বলল, আমি গরম গরম চিতইয়া পিঠা খেতে চাই। তারপরে সে গরম গরম চিতইয়া পিঠা খেতে থাকলো একদম। হ্যাঁ, ওই চিতই পিঠাটার মাঝখানে ডিম দেওয়া বন্ধুরা। ডিম দিলে চিতই পিঠাটা কীরকম হয় বলো তো? মাঝখানটা কত তুলতুল করে, নরম করে। তো খেতে থাকলো। খেতে খেতে একটা সময় চিতুয়া পিঠাটা এত মজা করে খেলো বন্ধুরা, আমি ওনার খাওয়া দেখে আনন্দে ভাসতে লাগলাম। তারপরে বলল, প্লিজ হেল্প মি, তুমিও খাও আমার সাথে। তারপরে উনি নিজের হাতে আমার গালে তুলে আমাকে অনেক মজা করে করে সেই কুলি পিঠা খেতে দিল। জানো না বন্ধুরা, এত মজা সেই কুলি পিঠা, আর এত সুন্দর সুন্দর লাম্বা। তো আমি মনের সুখে একদম আত্মা তৃপ্তি করে মনের সুখে চিতুয়া ও খাচ্ছে আর আমি খাচ্ছি কুলি পিঠা। আর সেই সুন্দর বাদামি কালারের চমচম গোল গোল, এত মজা করে খেলাম কি আর বলবো বন্ধুরা। তারপরে খেতে খেতে অনেকটা সময় কেটে গেল। ফাইনালি আস্তে 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 শরীরের বিভিন্ন জায়গা ঘষাঘষি করতে 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 বন্ধুরা আস্তে আস্তে সে নীলাপড়া থেকে একটু একটু স্বাভাবিক দিকে ফিরে এলো। তারপরে আমি বললাম, তোমার এখন খেলা উচিত, তুমি যদি খেলো তাহলে অবশ্যই নিজে স্বাভাবিক হতে পারবে। তখন বলল, এত ছোট ঘরে কি করে খেলব? আমি বললাম, হ্যাঁ খেলা যাবে। বলল, কি খেলা? আমি বললাম, কেন? তুমি ব্যাট করবে, আমি বল করব, এই তো হয়ে গেল ব্যাট বল খেলা। তুমি কি ভেবেছিলে? বলল, ঠিক আছে, আমায় সাহায্য করো প্লিজ। আমি বললাম, আগে বলো তুমি কেমন ব্যাটার, ব্যাট ভালো করে মারতে পারো তো? বলল, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। আমি বললাম, ও তার মানে তুমি বিবাহিত? বলল, না, নিজের প্রতি নিজের একটা ধারণা থাকে না, সেখান থেকে বলা। ফার্স্ট টাইম ট্রাই করছি। ওকে প্লিজ, এই ছোট্ট জায়গার মধ্যেই আমি ব্যাট করছি, তুমি বল করো, তাতে করে শরীরে অনেক ঝাঁকাঝাঁকি পড়লে আমার শরীরটা তীব্র ঠান্ডা থেকে ফেরত আসতে পারে, আমি নিজেকে বাঁচাতে পারি। আমি বললাম, ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তারপরেও ব্যাট করতেই থাকলো, অনর্গল ব্যাট করতে থাকলো। অনেক দিন পরে আমি বল ধরায় আমার যেন তীব্র কষ্ট হচ্ছিল। ব্যাস 2-1 মিনিট, তারপরে ধীরে 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 সবটা ঠিক হয়ে গেল। আর আমি খেলার দিকে মনোযোগী হয়ে গেলাম। তারপর আমরা দুজন মিলে ফাইনালে অনেক সুন্দর করে খেলতে লাগলাম বন্ধুরা। ও যেভাবে ব্যাট করছিল আমি ঠিক একইভাবে বল করছিলাম। এভাবে আমরা অনেক অনেক সময় ধরে, যে তীব্র বৃষ্টি আর ঠান্ডা ছিল, আর ঘরটা ছিল একটি একটি ঘর, কুঁড়ে ঘর, এতটা ঠান্ডা যেন
সেই কয়লার উনুনও কিছুতে আমাদেরকে তাপ দিতে পারছিল না। তার জন্যই আমরা তাপ নেওয়ার জন্য দুজন ব্যাট বলিং করতে থাকি। প্রায় পুরো রাতের মধ্যে আমরা 4 বার ব্যাট বলিং করি। এভাবেই বারবার পিঠে খাচ্ছিলাম আর শক্তি অর্জন করছিলাম। ও কমলার কোয়া খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। ও খাচ্ছিল পুলি পিঠে, কাজু বাদাম, আমি খাচ্ছিলাম সেই চমচম বাদামি কালারের মিষ্টি গোল গোল আর হচ্ছে সেই কুলি পিঠে, আর ও খাচ্ছিল চিতই পিঠে। বন্ধুরা, এইভাবেই 4 বার আমরা খাওয়া দাওয়া করে ব্যাট বলিং খেলছিলাম। প্রতিবারে প্রথমবার 3-0 মিনিট ধরে আমরা ব্যাট বলিং করেছিলাম। দ্বিতীয়বার আমরা 4-0 মিনিট ধরে ব্যাট বলিং করলাম। পরবর্তী তৃতীয়বার আমরা 5-0 মিনিট ধরে ব্যাট বলিং করলাম। তারপরে লাস্ট যখন আমরা ব্যাট বলিং খাওয়া দাওয়া শুরু করলাম, শুধু ব্যাট বলিংয়েই লেগে গিয়েছিল 5-0 মিনিট নয়, এবারে মিনিট হয়েছিল 6-0 মিনিট ক্রস করে। তো বন্ধুরা, এভাবেই দেখলাম যে ধীরে ধীরে ভোর 4:30 বেজে গেল। আমি বললাম, এবার তুমি বোধহয় অনেকটা বেটার ফিল করছো, এবার তো তোমার আসা উচিত। শরীরে অনেকটা ক্লান্তির কারণে আমরা সেই ছোট্ট চৌকির মধ্যে একে অপরকে একটু একটু এক্সপ্রেস দিয়ে শুয়েছিলাম। কখন যে আখিটা লেগে গেল, আখি খুলতেই দেখি সে আর নেই। নেই, যাওয়ার সময় কোনো চিহ্ন রেখে যায়নি, তাকে আর কোথাও খুঁজে পেলাম না। তো বন্ধুরা, এই ছিল এক রাতে প্রতীককে ঘরে আশ্রয় দেওয়ার এক নতুন কাহিনী। বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পরবর্তীতে কী গল্প শুনতে চাও তোমরা তার জন্য একটা কমেন্ট রেখে যেও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন গল্পের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই সবার খেয়াল রেখো, নিজের যত্ন নিও, ভালো থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।